সত্যি বোধহয় এই জায়গায় এলে আপনি ইতিহাসকে স্পর্শ করতে পারবেন, ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, যাকে দেখে এই বাংলা আজও গর্ব করে। তাদের জন্য যে পাঠ্যপুস্তক প্রয়োজন, সেই পাঠ্যপুস্তক উনি রচনা করেছেন। হ্যাঁ, তিনি এতটাই দয়ালু ছিলেন। অনেক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এর মাত্রা আলাদা। তাই তো তাকে কেউ কেউ বলতেন দয়ার সাগর। ভাইদেরকে নিয়ে বললেন যে আমরা নিজেরাই পারি। মাকে এই স্কুলটি তৈরি করে উপহার দিয়েছিলেন। নিজের হাতে কোদাল দিয়ে উনি মাটি খুঁড়ে দাওয়াই দিয়েছিলেন। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ। হ্যাঁ, আমরা এই কবিতার মাধ্যমে যার কথা বললাম তিনি বিদ্যাসাগর, বাংলার একজন অন্যতম গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারক। আর অন্যদিকে তিনি ছিলেন মাতৃভাষার জন্য লড়াই করা এক মূর্ত প্রতীক, যাকে দেখে এই বাংলা আজও গর্ব করে। বাঙালি আজও গর্বিত হয় সেই বিদ্যাসাগরকে নিয়ে। কেমন আছে তার সেই গ্রাম, কেমন আছে তার জন্মভিটে, কেমন আছে সেই নির্জন জনপদ যেখান থেকে বেড়ে ওঠা বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই গ্রামের উদ্দেশ্যেই আজকে আমাদের রওনা। চলুন একবার ফিরে দেখা যাক তার সেই স্মৃতি, যিনি মাতৃভাষার জন্য, যিনি বাংলা ভাষার জন্য, এমনকি ইংরেজি শিক্ষার জন্যেও যার অবদান রয়েছে প্রচুর। চলুন সেই জন্মভিটেতে, বিদ্যাসাগরের দয়ার সাগরের সেই জন্মভিটেতে একবার আমরা স্পর্শ করে দেখি। কলকাতা থেকে রাজপথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গিয়েছি প্রায় বীরসিংহ গ্রামের খুব কাছাকাছি। এখান থেকে আর 5.1 কিলোমিটার, তারপরেই আমরা সেই বিদ্যাসাগরের জন্মভিটেতে গিয়ে পৌঁছবো। তবে 5 কিলোমিটার আগেই পৌঁছতেই আপনার চোখে পড়বে এক তোরণ, আর যেখানে বিদ্যাসাগরের নানা বাণী বা তার সেই সময়কার সমাজ সংস্কার থেকে শুরু করে তার যে বর্ণ পরিচয়, তার বিভিন্ন বিষয়টাকে সামনে রেখে তোরণের আঙ্গিকটাকে সাজিয়ে তোলা হয়েছে। এবার এখান থেকে আরও 5.1 কিলোমিটার ভেতরে সেই প্রত্যন্ত নিরালা গ্রাম বীরসিংহ গ্রামে আমরা পৌঁছবো বীরসিংহ রোড ধরেই। কলকাতা থেকে 126 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম বীরসিংহ গ্রামে। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র। হ্যাঁ, সেই গ্রামেই আমরা এসে পৌঁছেছি। আর হাত কয়েক দূরেই রয়েছে সেই জন্মভিটে, যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। অল্প বয়সেই শিক্ষা চিন্তায় নিজেকে অন্য মাত্রায় বিস্তার করেছিলেন ঈশ্বরচন্দ্র। তাই তো অল্প বয়সেই তিনি পেয়েছিলেন বিদ্যাসাগর উপাধি। জন্মভিটে ঠিক প্রবেশের মুহূর্তে দেওয়ালে অঙ্কন চিত্রতেও সেটা বারবার ফুটে ওঠে। মাত্র 21 বছর বয়সেই কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন 1841 সালের 4 ডিসেম্বর ঈশ্বরচন্দ্র। আর সেই থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসুন একবার তার জন্মভিটেতে প্রবেশ করা যাক আর ইতিহাসকে একবার ফিরে দেখা যাক। প্রথমেই জানতে চাইব যে জন্মভিটে আমরা এলাম, তো যে মানুষটার জন্মভিটে আমরা এলাম তার একটু জন্ম বৃত্তান্তটা সংক্ষেপে জানতে চাইব। 1820 26শে সেপ্টেম্বর তার সেই জন্মের বৃত্তান্তটা যদি একটু বলেন। হ্যাঁ, এটাই বিদ্যাসাগর মশাইয়ের জন্মভিটা। বাংলা 1227 সালের 12ই আশ্বিন মঙ্গলবার দিবাদ্বীপ্রহরে এই স্থানেই বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন। বিদ্যাসাগর মশাইয়ের জন্মের জায়গাটা একটা চিহ্নিতকরণ আছে, আসুন তার আগে আপনাদের দেখায় বিদ্যাসাগর মশাইয়ের কীর্তিগুলিকে মাইল ফলকের মধ্যে তুলে ধরা হয়েছে। এই মাইল ফলকগুলির মধ্যে
উনি যে সমস্ত কীর্তিগুলি করে গেছিলেন সেগুলি পক্ষে এগুলি রাস্তা মাপা মাইল ফলক নয়, এগুলি বিদ্যাসাগর মশাইয়ের কীর্তিগুলিকে মাইল ফলকের মধ্যে তুলে ধরা হয়েছে এইগুলি। তো এইরকম 14টি মাইল ফলক সাজানো হয়েছে ওনার জন্মভিটায়। এটি ওনার জন্মভিটা। ওই সামনে ওখানে যে বিদ্যাসাগর মশাইয়ের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মগ্রহণের স্থানটি আপনাদের দেখাচ্ছি। ওইখানেই বিদ্যাসাগর মশাই জন্মেছিলেন এবং ওই জায়গাতে বিদ্যাসাগর মশাইয়ের একটি ছোট্ট মাটির বাড়ি ছিল, যেটা গ্রাম বাংলায় আঁতুড় ঘর, যেটি গ্রাম বাংলায় আঁতুড় ঘর বা প্রসূতি গৃহ বলা হয়, ওইখানে জন্মেছিলেন। আর ওনার বসবাসের বাড়ি এখন যেগুলো দেখছেন পাকা বাড়ি, এগুলো কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের বসবাসের বাড়ি নয়। ওনার ছিল মাটির বাড়ি, খড়ের চাল। উনি এখানে পাকা বাড়ি করেননি, মাটির বাড়ি। কারণ পাশাপাশি বাড়িগুলি সবই ছিল কাঁচা বাড়ি, নিজের বাড়িটি পাকা হবে, শ্মশানী থেকে যাতে না বিচ্যুত হয়ে যান, সেই জন্যে এখানে ওনার বাড়িটিকে মাটির বাড়ি রেখেছিলেন। বিদ্যাসাগর মশাইয়ের পাকা বাড়ি ছিল, কলকাতাতে একটা বড় বাড়ি, বাদুড় বাগান বাড়ি, আবার গড়পাড় রোডেও একটা বাড়ি ছিল, এবং কারমাটারও 11 কামরা একটি পাকা বাড়ি কিনেছিলেন বিদ্যাসাগর মশাই এক ইংরেজ ভদ্রমহিলার কাছে। দেশের বাড়িটি উনি মাটির বাড়ি রেখেছিলেন। তো এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। এবং এই যে দুটো বাড়ি দেখছেন, এই যে দুটো বাড়ি, এই জায়গাতেই বিদ্যাসাগর মশাইয়ের বাড়িটি ছিল। সেটি 1869-এ আগুন লেগে নষ্ট হয়ে যায়। তারপর বিদ্যাসাগর মশাই এই বাস্তুতে আর কোনো বাড়ি করেননি, শুধু ভূমিটি পড়ে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটিতে ঢুকেই যেটা চোখে পড়বে, তার কার্যাবলী, তার কীর্তি, সেগুলোকে মনে রেখেই 14টি মাইল ফলকে তার জন্মভিটের প্রবেশ পথটাকে সাজানো হয়েছে। আর এখন এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সত্যি বোধহয় এই জায়গায় এলে আপনি ইতিহাসকে স্পর্শ করতে পারবেন। কেন জানেন? কারণ এখানেই ভগবতী দেবীর কোলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। ঠিক এই ভূমিষ্ঠ ঘর, যেটাকে তখনকার সময় বলা হতো আঁতুড় ঘর বা প্রসূতি ঘর, ঠিক এখানে এই জায়গাতেই একটি মাটির ঘর ছিল। সেই ঘরটাকেই অনেক দিন রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা নষ্ট হয়ে যায়। ফলে এই ভূমিষ্ঠ হওয়ার জায়গা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিষ্ঠ হওয়ার জায়গা, ঠিক সেই জায়গাটাকে মনে রাখবার জন্য এভাবে একেবারে স্মৃতিস্তম্ভ করে দেওয়া হয়েছে। সত্যি বোধহয় ছুঁয়ে দেখতে ইচ্ছা করে যে বাংলা বাঙালিকে সাহিত্যের দিক থেকে, মাতৃভাষার দিক থেকে, এবং শুধু তাই নয়, সমাজ সংস্কার, নারী শিক্ষার প্রসারে যিনি এক অন্য মাত্রা দেখিয়েছেন, বাংলাকে গর্বের জায়গায় নিয়ে গিয়েছেন, তার জন্মভিটে আর তারই ভূমিষ্ঠ হওয়ার জায়গাকে মনে হয় প্রণাম করতে। হ্যাঁ, সত্যি এটাই এক সুন্দর স্মৃতিপট বলা যেতে পারে। আমরা একটু আবার কথা বলবো। এই যে ভূমিষ্ঠ হওয়ার জায়গা, অনেকেই তো এসে এখানে থমকে দাঁড়ান। আমি দেখছিলাম যে রামকৃষ্ণ মঠ মিশন থেকে অনেকে এসেছিলেন, তারা দেখছিলেন। সত্যি মনে হয় যে এখনও বোধহয় সেই ছোট্ট বালক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘোরাফেরা করছে এই অঙ্গনে। হ্যাঁ, আমাদের তো সেটাই মনে হয়। এবং আমি এখানে থাকি, এখানে দেখভালের দায়িত্বে থাকি। তো অনেকে এসে জিজ্ঞাসা করেন, এই যে এত বড় এরিয়াটায় আপনারা ঠিক এই জায়গাটায় পয়েন্ট আউট করলেন কি করে? তো আমার কাছে সেই প্রশ্নটা আসে বারে বারে। তো আমি বলি, এই জায়গাটা ওনার বোন মন্দাকিনী দেবী উনি বলে গেছিলেন যে এই জায়গায় যে বাড়ি ছিল সেই বাড়িতে আমিও জন্মেছি এবং আমার দাদা ঈশ্বরচন্দ্রও এইখানেই জন্মেছেন। তার কথার ভিত্তিতেই ভগবতী বিদ্যালয়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই জায়গাটাকে চিহ্নিত করে বাঁধিয়ে রেখেছিলেন। সেই থেকেই এই জায়গাটা জন্মভিটা হিসেবে রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার জায়গাতে কি নিয়মিত প্রার্থনা হয়? নিয়মিত প্রার্থনা বলতে আমি সকালের দিকে পরিষ্কার করে ফুল জল দিই। এবার যারা আসেন তারা এখানে শ্রদ্ধা জানান। এখানে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকেই মানুষ আসেন কম বেশি। তো বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা জানানোর জন্য প্রবাসী বাঙালি যারা আছেন তারা আসেন। এইভাবে বহু, এখন পর্যটক সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। তা এবং ওই
ক্যামেরার মাধ্যমে, ওই মোবাইলের মাধ্যমে এখানকার ছবিটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পর সব মানুষ এসে বলে ওই জায়গায় কি আছে একবার যেয়ে দেখে আসি। এটা নিয়ে এখন পর্যটক সংখ্যা অনেকটাই বেড়েছে। জন্মভিটে আমরা ঘুরছি সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নারী শিক্ষার প্রসারের মূর্ত প্রতীক যিনি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবার তার সংগ্রহশালায়, সালটা ছিল 1940। ঠিক সেই সময়ই এই যে সংগ্রহশালায় আমরা রয়েছি সেটা তৈরি হয়েছিল। কি কি রয়েছে সংগ্রহশালায় একটু দেখাই আপনাদের। সেই সময় বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত হুকো, সেই হুকো যে দানি, সেই হুকোর দানি এখানে রয়েছে। রয়েছে তার বাঁধানো দাঁতের একটি অংশ, সেই অংশও কিন্তু সংগ্রহতে রাখা রয়েছে। সংগ্রহতে রাখা রয়েছে তাম্র ফলক, তাম্র ফলকও সংগ্রহে রয়েছে। শুধু তাই নয়, তার ঘর থেকে পাওয়া গিয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ পুঁথি। সেই সময়কার গুরুত্বপূর্ণ পুঁথি কিন্তু এই বিদ্যাসাগরের জন্মভিটেতে আসলে দেখা যাবে। আমি দেখাতে বলবো সুদীপকে, সেই পুঁথিগুলো এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে। মানে খুব সাহসিকতার একটা কাজ, এত পুরনো পুঁথিকে সামনে রাখা, গুছিয়ে রাখা। আমি আরও একবার দেখাতে বলবো সুদীপকে একেবারে ক্লোজলি, যে কিভাবে পুঁথিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তার দাঁত, সেই সময়কার যে কৃত্রিম দাঁত, সেই দাঁত তিনি ব্যবহার করতেন, সেই দাঁতের অংশ যেমন রয়েছে, তাম্রফলক রয়েছে, হুকার যে দানি, সেই হুকার দানি রয়েছে। ফলে এখানে আসলে কিন্তু পরতে পরতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনুভব করা যাবে। তার সেই বাল্যকাল থেকে শুরু করে তার পরবর্তীকালে তার শিক্ষা জীবন, এবং কিভাবে তিনি সমাজ সংস্কারক হয়ে উঠলেন, এরকম নানা কাহিনী এই বীরসিংহ গ্রামকে কেন্দ্র করে কিন্তু ঘিরে রয়েছে। সংগ্রহশালাতে আমরা কিছু জিনিস দেখলাম, আপনি যদি বলেন যে কি কি রয়েছে, এবং সেই সময়কার এত পুরনো মানে পুঁথি বা নথি, সেগুলো কিভাবে আপনারা সংগ্রহ করে রাখলেন? এখানে সংগ্রহশালার 4টি কামরা আছে, তার মধ্যে এটি একটি। এখানে বিদ্যাসাগর মশাইয়ের কিছু ব্যবহৃত জিনিসপত্র আছে। বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহৃত জিনিসের মধ্যে এইখানে কিছু পুঁথি আছে। এই পুঁথিগুলি ওনাদের বাড়ি থেকে পাওয়া প্রাচীন পুঁথি সংগ্রহ করে রাখা আছে। এই পুঁথিগুলিকেও নতুনভাবে ল্যামিনেট করে রাখা আছে, যাতে পুঁথিগুলি বেশ কিছুদিন নষ্ট না হয়। এছাড়াও এখানে দেখতে পাবেন বিদ্যাসাগর মশাইয়ের একটি নেম প্লেট আছে, ওই ভিজিটিং কার্ড ছাপানো প্লেট, লেখা আছে ঈশ্বরচন্দ্র শর্মন, এটি আছে। এছাড়াও এক পাটি বাঁধানো দাঁত বিদ্যাসাগর মশাইয়ের। আমাদের এখানেও যেমন এক পাটি বাঁধানো দাঁত আছে, কলকাতা সংস্কৃত কলেজেও এক পাটি বাঁধানো দাঁত আছে। আর আছে একটি হুকো রাখা স্ট্যান্ড, মাথাটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে আছে। এই স্ট্যান্ডটি ওনার নাতি প্রফুল্ল কুমার ঘোষাল এখানে সংগ্রহশালায় দিয়ে গেছিলেন, সেই থেকেই আমাদের এখানে এটি আছে। আর যে তার ব্যবহৃত টিনের বাক্স, হ্যাঁ, এখানে আরও কিছু জিনিস আছে। আছে ওনার একটি ব্যবহৃত ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কটিতে মাসোহারার টাকা আসতো, বিদ্যাসাগর মশাই পাঠাতেন। এই গ্রামে গরিব মানুষদের যে মাসোহারা দিতেন, এছাড়াও ভগবতী বিদ্যালয়ের টাকা, স্বাস্থ্যকেন্দ্রের টাকা দিতেন। সেই টাকা এখানে তৃতীয় ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন থাকতেন, উনি এই টাকাটা সকলকে বিলি করে দিতেন লিস্ট অনুযায়ী। এছাড়া আছে বিদ্যাসাগর মশাইয়ের কিছু ব্যবহৃত বই, সেই বইগুলি নতুন করে বাঁধিয়ে রাখা আছে। উনি যেমন এই বইগুলিকে এনেছিলেন ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের লাইব্রেরিতে। ওইখানে 1990 সাল পর্যন্ত বীরসিংহ ভগবতী বিদ্যালয় ছিল, পরে এটি এখানে স্মৃতি মন্দিরে সংগ্রহশালায় রাখা আছে। এই বইগুলির মধ্যে শেক্সপিয়ার, স্কট, বাইরন, বিদ্যাসাগর মশাই যে সমস্ত বাইরে থেকে বই কিনে আনা অভ্যাস ছিল, সেই বইগুলি নতুন করে আবার বাঁধানো হয়েছে, বাঁধিয়ে সংগ্রহশালায় রাখা হয়েছে। 208খানি বই এগুলি আছে। এবার আপনার কাছে জানতে চাইবো যে নারী শিক্ষার প্রসার আর সেই সঙ্গে বিধবা বিবাহ, এই দুটোতে তো ওনার অবদান মানে অনস্বীকার্য, সে নিয়ে যদি কিছু বলেন। এটা নিয়ে প্রশ্নই হয় বিদ্যাসাগর মশাই কোনটাতে সব থেকে আগিয়ে, নারী শিক্ষা না বিধবা বিবাহ আন্দোলন?
আমার কাছে আমার যেটা ধারণা উনি নারী শিক্ষাটাই সব থেকে আগিয়ে, তার কারণ উনি প্রথম থেকে চেষ্টা নিয়েছিলেন বলেই আমার বাংলার নারীরা এতটা আগিয়ে যেতে পেরেছে। তখনকার দিনে উনি কি কষ্টটাই না করেছেন, পালকিতে করে বাচ্চাদের বসিয়ে নিয়ে নিজে হাঁটতে হাঁটতে পিছনে ছুটতে ছুটতে চলেছেন, যাতে বাইরের লোক না তাদেরকে কিছু বলে। সেই জন্য বাড়িতে বাড়িতে যে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাও, এই কাজ করেছেন বিদ্যাসাগর মশাই। শুধু ওই স্কুল প্রতিষ্ঠা আর মেয়েদের ভর্তি করা নয়, তাদের জন্য যে পাঠ্যপুস্তক প্রয়োজন সেই পাঠ্যপুস্তক উনি রচনা করেছেন। ওই বেথুন স্কুলের সাথে সহযোগিতায় ছিলেন। বেথুন স্কুলে যেমন মদনমোহন তর্কালঙ্কার পাঠ্যপুস্তক রচনা করেছিলেন, বিদ্যাসাগর মশাইও পাঠ্যপুস্তক রচনা করে গেছেন, যাতে ওই মেয়েদের কোনো পাঠ্যপুস্তকের অভাব না হয়। নারী শিক্ষায় সবথেকে বেশি বিদ্যাসাগর মশাই এখনও অগ্রবর্তী আছেন। বিধবা বিবাহ আন্দোলন তখনকার দিনে তো একটা বড় প্রয়োজন। রামমোহন রায়, তার পূর্বে রামমোহন রায় যে সতীগুলিকে বাঁচিয়ে রেখে গেলেন, তাদের কি হবে? বিদ্যাসাগর মশাই পরবর্তী পর্যায়ে ওই সতীগুলি, বিধবাগুলিকে যেগুলিকে বাঁচিয়ে রেখে গেছেন, তাদের কি অবস্থা হবে, তারা কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, সেই অবস্থা বিদ্যাসাগর মশাইয়ের মাথায় চিন্তা ছিল। তাই বিদ্যাসাগর মশাই বহু কষ্টে বিধবা বিবাহ আইন পাশ করেন এবং বিধবাদের জন্য আইন পাশ করা শুধু নয়, বিধবা বিবাহ উনি অনেক দিয়েছিলেন, কষ্টের মাধ্যমে অনেক বিধবা বিবাহ দিয়েছিলেন। এতে গল্প অনেক আছে, তাতে ৮০,০০০ টাকা ওনার ঋণ হয়ে যায়, বহু কষ্টে শোধ করেন। সেটা হচ্ছে বর্ণ পরিচয়। হ্যাঁ, বাংলা ভাষায় বা মাতৃভাষায় সেটার অবদান তো ভুলবার নয়। বিদ্যাসাগর মশাইয়ের কালজয়ী বর্ণ পরিচয়, এ বর্ণ পরিচয় বিদ্যাসাগর মশাই 1855-তে লিখেছিলেন বর্ণ পরিচয়। তারপরে লিখলেন বর্ণ পরিচয় প্রথম ভাগ, তার 6 মাস পরে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। এটা এমনই একটা বই যেটার 140টা সংস্করণ, যেটা কোনো বাংলা বইয়ে এত সংস্করণ নয়। দ্বিতীয় ভাগে 152টা সংস্করণ। এই বই বিদ্যাসাগর মশাইয়ের যে নিজস্ব বইগুলি, ওগুলিকে চামড়ার মোলাটে বাঁধিয়ে ভালো করে যত্ন করে বহু দাম দিয়ে কিনে আনতেন। কিন্তু এই যে বই বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয়, এই বইটি ছাপা হচ্ছে 25,000 কপি, 30,000 কপি ছাপা হচ্ছে। 2 পয়সা দাম, তখনকার দিনে 2 পয়সা দামে, যাতে বহু মানুষের কাছে এই বর্ণ পরিচয়টা পৌঁছে দেওয়া যায়। বিদ্যাসাগর মশাই এই গ্রামের মানুষ, এই গ্রাম নয়, মানে ভারতবর্ষের মানুষকে শিক্ষিত, বাংলার মানুষকে শিক্ষিত করার জন্যে বর্ণ পরিচয় লিখেছিলেন। বর্ণ পরিচয় যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় সেই চেষ্টা উনি করেছিলেন, এবং দামেও 2 পয়সা। এখন শুনতে আমাদের সাধারণ ছেলেদের 2 পয়সা দামটা শুনলেই কেমন একটা ইয়ে হবে, কিন্তু তৎকালীন সময়ে এই পয়সাটা জোগাড় করাও বাবা মায়ের কাছে খুবই কষ্ট ছিল। তাই বিদ্যাসাগর মশাই এই বর্ণ পরিচয়ের দামটা খুব কমই রেখেছিলেন এবং বহু বর্ণ পরিচয় উনি বিতরণ করে গেছেন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংগ্রহশালায় ঘুরছি। একটু আগে তার ব্যবহৃত বাঁধানো দাঁত, এছাড়াও তামাকের দানি দেখাচ্ছিলাম। এবার যেটা দেখাবো যে তার সংগৃহীত প্রবাল, বিভিন্ন ধরনের প্রবাল, সেগুলো কিন্তু এখনো সংগ্রহশালায় রয়েছে খুব সুন্দরভাবে, এবং আরও বেশ কিছু নথি সেগুলো রয়েছে তার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। তার ব্যবহার করা ধাতু নির্মিত বাতি নির্বাপনী, অর্থাৎ মোমবাতি নেভানোর জন্য ফু দিয়ে না নিভিয়ে এই বাতি নির্বাপনী তিনি ব্যবহার করতেন। ধাতু নির্মিত পেপারওয়েট, যে পেপারওয়েট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহার করে গেছেন, সেই সময়ে তার ব্যবহার করা মানি ব্যাগ, ভাবতে পারছেন, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো সেই মানি ব্যাগও কিন্তু এখানে সংরক্ষণ করা রয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই সংগ্রহশালাতে রয়েছে একটি টিনের বাক্স, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যবহার করতেন, সেই টিনের বাক্স রয়েছে। পরবর্তীকালে এই বাক্সটা তিনি পাঠিয়ে দেন এই জন্মভিটেতে, এবং এখানে বিভিন্ন লোক দায়িত্বে থাকতেন। এই ট্রাঙ্কের ভেতর বিভিন্ন ছোট ছোট খোপ করা রয়েছে। এই যে বিদ্যাসাগরের ব্যবহৃত স্টিলের ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের ভেতর বিভিন্ন ছোট্ট ছোট্ট খোপ করা রয়েছে, যার মধ্যে টাকা এসে জমা পড়ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো কলকাতা থেকে বা কখনো অন্যত্র থেকে সেই টাকা পাঠিয়ে দিতেন, এই স্টিলের বাক্সে সেগুলো রাখা থাকতো। এই গ্রামের ছেলে মেয়েদের জন্য বা যারা সত্যি পড়াশোনা করতে চাইতেন তাদের জন্য এখান থেকেই পৌঁছে যেত এই দানের টাকা। হ্যাঁ, তিনি এতটাই দয়ালু ছিলেন, তাই তো তাকে কেউ কেউ
বলতেন দয়ার সাগর। আর তার সংগ্রহশালাতে আমরা রয়েছি, তার সেই সময়কার বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিগুলো এখানে এই কালেকশানে রাখা রয়েছে, তার সেই সময়ের ছবি এখানে রয়েছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কে কেন্দ্র করে এই যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালা তৈরি হয়েছে। সেই সংগ্রহশালার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন পুস্তক। সেই পুস্তক সমূহ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই পুস্তক সমূহ কিন্তু এখানে রাখা রয়েছে সার দিয়ে। যারা পর্যটকরা আসেন, বিভিন্ন স্কুল তাদের এডুকেশনাল ট্যুরের জন্য ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়ে আসেন। এই যে নারী শিক্ষার প্রসার, সেই নারী শিক্ষার প্রসারে তার অবদান, যে মেয়েরা শিক্ষিত হবে, মেয়েরা শিক্ষিত হলে সমাজের উন্নয়ন ঘটবে, প্রসার ঘটবে, সেই সময় তার যে চিন্তাভাবনা এবং বিধবা বিবাহ আইন, সেটা আইনে পরিণত করতে তার যে আন্দোলন, তার যে আত্মত্যাগ, সেটা কিন্তু ভুলবার নয়। আর তিনি শিক্ষাটাকে এতটাই ভালোবাসতেন নারীদের জন্য, কলকাতা এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে তার উদ্যোগে, আবার কখনো কোনো সহৃদয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে গড়ে তুলেছিলেন নারী শিক্ষা প্রসারের জন্য 35টি স্কুল। ভাবতে পাচ্ছেন, কথাতেই আছে শিক্ষা আনে চেতনা, শিক্ষা আনে বিবেক। আর সেখান থেকেই বোধহয় তিনি চেয়েছিলেন মেয়েরা শুধু ঘরে বসে থাকবে না, তারাও শিক্ষিত হবে, তারাও শিক্ষার যে পূর্ণতা, সেই পূর্ণতা লাভ করবে। তাই তো তিনি এত বড় একজন সমাজ সংস্কারক। একাধারে তিনি দয়ার সাগর, মানুষকে ভালোবাসতেন, আবার কারোর পকেটে পয়সা না থাকলে তিনি চেষ্টা করতেন তাকে সাহায্য করে জীবনের মূল স্রোত দিয়ে যাতে সে চলতে পারে, সেই সাহায্য করতে। আবার অন্যদিকে তিনি চাইতেন নারীরা যাতে স্বাবলম্বী হয়। আর তাই তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা শুনেছি বিভিন্ন গল্প কথা বা কথিত কথায় শুনেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রান্না করতে খুব ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। এরকম কোনো গল্প আছে নাকি? হ্যাঁ, বিদ্যাসাগর মশাই তো ছোটোবেলা থেকেই রান্না করছেন। যখন উনি ওই কলকাতায় থাকতেন তখন ওই বাজার করা, রান্না করা, মশলা বাটা, কলেজেও যাচ্ছেন তার হাতে হলুদ মাখানো, এইগুলো তো ঘটনা আছেই। তো বিদ্যাসাগর মশাই রান্না করে খাওয়াতে খুব ভালোবাসতেন। এবং শোনা যায় বঙ্কিমচন্দ্রকেও উনি একবার পাঁঠার মাংস রেঁধে খাইয়েছিলেন, গল্পে আছে। তো উনি রান্নার কাজটা করতেন, প্রথমত বাধ্যতামূলক করতেন, তারপরে উনি ইচ্ছাকৃতভাবে মানুষকে খাইয়ে আনন্দ পেতেন। ঈশ্বরচন্দ্র ভীষণভাবে খাদ্য রসিক ছিলেন, এবং শুধু খাদ্য রসিক নয়, তিনি নিজে রান্না করতেও ভালোবাসতেন, রেঁধে খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন। শোনা যায় যে তিনি বঙ্কিমচন্দ্রকে নিজে হাতে মাংস রান্না করে খাইয়েছিলেন। এরকমটা তিনি তার স্বভাবের মধ্যেই রেখেছিলেন। ছোটবেলা থেকেই তিনি রান্না করতে ভালোবাসতেন, মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। শুধু বঙ্কিমচন্দ্র বলে নয়, প্রচুর মানুষকে তিনি নিজে রেঁধে খাইয়েছেন। সত্যি একটা মানুষ, এক অন্য মাত্রার মানুষ হয়েও কতটা স্বাভাবিক জীবনযাপন তিনি করেছেন, এবং মানুষকে সবসময় সাহায্য করতে তিনি একবারও পিছপা হননি। তাই তো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদিকে অসীম জ্ঞান, আর অন্যদিকে মানুষের জন্য তার আবেগ, তার হৃদয় কেঁদে উঠত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন ভীষণ অসুস্থ, আর সেই অসুস্থতার সময়েই তার এক গুণমুগ্ধ বামাচরণ চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার নিজের সামনে বসিয়ে ছবি এঁকেছিলেন। আঁকার পর সেটা তাকেই গিফট করা হয়। সেই ছবিও এই সংগ্রহশালায় রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর আগে শেষ ছবি, যেটি এঁকেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে বসিয়ে তুলির টান দিয়েছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। সত্যি এই জন্মভিটেতে আসলে আপনার চোখের সামনে হয়তো ভেসে উঠবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই বাল্যকাল থেকে কৈশোর জীবন, বা তার খাদ্যাভ্যাস, তার কলেজ লাইফ, তার সমাজ নিয়ে চিন্তা ভাবনা, সবটাই বোধহয় এক পলকে আপনার চোখে ফুটে উঠবে। এই গোটা বীরসিংহ গ্রামে
বিদ্যাসাগরের নানা স্মৃতি রয়েছে। কথিত আছে যে মা ভগবতী দেবীকে তিনি বলেছিলেন তিনি মাকে বেশ কিছু অলংকার দিতে চান, 3টি অলংকার তিনি দিতে চান, কিন্তু তার মা বলেছিল অলংকার প্রয়োজন নেই। তাই তিনি মাকে দিয়েছিলেন 3টে জিনিস। একটা হচ্ছে স্কুল, একটি ছাত্রাবাস এবং ছাত্রাবাসের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র। আমরা রয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি করা মায়ের নামে সেই স্কুলের সামনে। এই সেই স্কুল ভগবতী বিদ্যালয়। 1853 সালে এই স্কুল গড়ে ওঠে এবং অন্যতম হেরিটেজ, কিন্তু এটা একেবারে অন্যতম হেরিটেজ এই স্কুল। এই স্কুলের ভেতরের অংশে আমরা প্রবেশ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুলের স্থাপনা করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি রয়েছে এবং মায়ের মূর্তিও কিন্তু এখানে রয়েছে। মাকে এই স্কুলটি তৈরি করে উপহার দিয়েছিলেন। এর সাথে সাথে তিনি তৈরি করেছিলেন ছাত্রাবাস আরেকটি জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র। ভগবতী দেবীকে এই 3টি উপহার, ওই 3টে অলংকার দেওয়ার জায়গাতে বিদ্যাসাগর দিয়েছিলেন তার মাকে। সত্যি মায়ের প্রতি ভালোবাসা যে তার কতটা ছিল তার প্রমাণ ইতিহাস থেকে বারবার পাওয়া যায়। শোনা যায় মা যখন একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন, দামোদর সাঁতরে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের অসুস্থতা শুনে। আবার মাকে কিছু উপহার দিতে চেয়ে মা যখন বলেছিলেন যে অলংকার প্রয়োজন নেই, তখন তার মাথাতেই এসেছিল এই চিন্তা ভাবনা। বিরলের মধ্যে বিরলতম মানুষ বাংলার এরকম বহু মনীষী সমাজ সংস্কারক রয়েছেন যারা বাংলাকে গর্বিত করেছেন, আর তার জন্য আমরা তো গর্ব করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নিয়ে। বিদ্যালয়ের ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে একটি বিরাট গাছ। আমরা যে বিরাট গাছ দেখতে পাচ্ছি কাঠবাদাম বা বাক্স বাদামের বৃক্ষ। এই বাক্স বাদামের যে বৃক্ষ বা গাছ তারও কিন্তু একটা ইতিহাস রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কারমাটার থেকে তার পছন্দের কয়েকটি গাছ এনেছিলেন, তার মধ্যেই এই কাঠবাদামের গাছটি অন্যতম। এই বাদাম গাছের তলাতেই পূর্ব পশ্চিম বিস্তৃত বিদ্যাসাগর মহাশয় নিজে হাতে গড়া বিশ্ববিদ্যালয়টা, অর্থাৎ আদি বিশ্ববিদ্যালয়টা ঠিক এই জায়গাতেই ছিল এবং স্বাস্থ্যকেন্দ্র ছিল। ফলে এই গাছ কিন্তু তার স্মৃতি বয়ে নিয়ে চলেছে, সেই স্মৃতি কিন্তু এখানে রয়েছে তার পছন্দের এই গাছটা। এবং এই বাক্সবাদাম গাছের তলাতেই তিনি ছোট করে বিদ্যালয়টা প্রথমে গড়ে তুলেছিলেন। এরকম অনেক ইতিহাস এই বীরসিংহের সঙ্গে, এই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এটা তো একটা হেরিটেজ এই স্কুলটা। বিদ্যাসাগর তার মাকে স্কুলটা গিফট করেছিলেন তার মায়ের নামে তৈরি করে। একদম। একটু যদি বলেন যে এই গাছটার সঙ্গে তো তার একটা বিরাট বড় সম্পর্ক। বিদ্যাসাগর মশাই তো প্রকৃতি প্রেমিক ছিলেন, তো উনি কারমাটার থেকে ওনার পছন্দের 3খানা গাছ নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে এই বাদাম গাছ, আর ওই সামনে মৌল গাছ ছিল, ওরা আমফানের ঝড়ে ভেঙে পড়েছে। আর ওই সামনে দিয়ে মনুমেন্ট আছে, ওখানটায় মুড়কি ফুলে বলে একটা গাছ আছে। ওই 3টে গাছ নিয়ে এসে, মুড়কি ফুলের গাছটা মারা গেছিলো, সেটা আমরা রেপ্লিকা দেখেছি, এটা অরিজিনালি এখনও আছে, ওটা আমরা সাইনেজ দিয়েছি। ও বিদ্যাসাগর মশাইয়ের স্মৃতি বহন করে চলেছে এই গাছটি আমাদের। এইখানে শোনা যায় যে আগে স্বাস্থ্য কেন্দ্র এবং ছাত্রাবাস। হ্যাঁ, 1853 সালে মাকে যে 3টে অলংকার দিয়েছিলেন, তার মা চেয়ে নিয়েছিলেন 3টে অলংকার, একটি স্কুল, একটি ছাত্রাবাস আর একটি দাতব্য চিকিৎসালয়। তো সেই 3টে অলংকারের মধ্যে এই গাছের তলাতেই একটা লম্বা পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি খড়ের ছাউনি দেওয়া মাটির দেওয়াল বাড়িটা তৈরি করেছেন নিজে হাতে। আর খুব মজার কথা আছে, উনি 2রা বৈশাখ বাড়ির ভিত দেবে বলে ঠিক করেছিলেন, তো ওই দিন কোনো মজুর আসেনি। 1লা বৈশাখ এইসব মিষ্টি শিখে আর আসেনি। তো উনি তখন ভাইদেরকে নিয়ে বললেন যে আমরা নিজেরাই পারি, চলো। নিজের হাতে কোদাল দিয়ে উনি মাটি খুঁড়ে দাওয়াই দিয়েছিলেন। সেই হিসাবে এই স্কুলটি একদম তার নিজের হাতে গড়া। অনেক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এর মাত্রা আলাদা। নিজের হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে বিদ্যালয়ে ভিত দিয়েছেন। বিদ্যাসাগরের এই জন্মভিটে ঘুরতে ঘুরতে আমরা এবার যে সংগ্রহশালায় ঢুকব
সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আসুন আগে ভেতরে ঢুকি, তারপর আপনাদেরকে দেখাই যে এই সংগ্রহশালার মধ্যে ঠিক কী কী রয়েছে। এই ঘরটার মধ্যে ঢুকলেই আপনি প্রথমেই দেখতে পাবেন মা ভগবতীর দেবীর কোলে সেই ছোট্ট ঈশ্বরচন্দ্র বসে রয়েছে, সেটাকে ঠিক ফুটিয়ে তোলা হয়েছে। এই ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজেও উদ্গ্রীব ছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতের লেখা কেমন ছিল। অপূর্ব অপূর্ব হাতের লেখা। তার সেই সময় লেখা বেশ কিছু চিঠি এখানে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষায় বিস্তারের জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তিনি বিভিন্ন আবেদন করছেন, সেই সমস্ত লেখা এখানে রয়েছে। এই হলো তার হ্যান্ডরাইটিং, তার হাতের লেখা, একেবারে মানে মুক্তোর মতো হাতের লেখা। শোনা যায় এই হাতের লেখার জন্য তিনি নাকি বৃত্তি পেতেন 25 টাকা করে। আর সেই বৃত্তি পাওয়ার যে টাকা, সেই টাকাতে বাবা তাকে 4 বিঘা জমি কিনে দিয়েছিল। আপনাদের দেখাই একটি চিঠি আমরা দেখতে পাচ্ছি, স্যাংশন অফ বিদ্যাসাগর প্রপোজালস ফর রিফর্ম অফ দ্য সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজের জন্য, সংস্কারের জন্য চিঠি লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই সময়ের ভাবনাটা শুধু ভাবুন, তার সেই হাতের লেখা চিঠি। এছাড়াও ইউনিভার্সিটি অফ কলকাতা, এছাড়াও আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যাদেরকে চিঠি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেগুলোই কিন্তু এই ঘরে ফুটে উঠেছে। সেই সময়কার সেই চিঠিগুলোকে সংরক্ষণ করে রাখা রয়েছে, তার কপিগুলো এখানে রাখা রয়েছে, যাতে যারা পর্যটকরা আসছেন তারা যেটা একেবারে সামনে থেকে দেখতে পারেন তার এই হাতের লেখা কেমন তিনি লিখতেন, হাতের টান কেমন ছিল, সেটা এখানে আসলে আপনি অনুভব করবেন। আরও অনেক কিছু রয়েছে এই ঘরের মধ্যে, যেমন বিদ্যাসাগর স্টেশন, ঝাড়খণ্ডে এই স্টেশন রয়েছে তার নামে। সেই স্টেশন কিন্তু রয়েছে মধুপুর এবং জামতারার মাঝে। এছাড়াও তার কলকাতার বাদুরবাগানের সেই বাড়ির ছবি, সেই ছবি রয়েছে। এছাড়াও আরও অনেক মুহূর্তের ছবি কিন্তু এখানে ফুটে ওঠে। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ছবি, যেখানে যেখানে তিনি গেছেন বা যেখানে তার স্মৃতি বিজড়িত যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু ছবি আকারে এই সংগ্রহশালাতে রয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত দুঃখের, যে ছবি হয়তো দেখা কাম্য নয়, কিন্তু সব কিছু শুরু মানে শেষ তো থাকবেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুকাল এবং মৃত্যুর সময়, সেই সময় তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে ছবি এঁকেছিলেন একজন, সেই ছবি এই সংগ্রহশালাতে রয়েছে। শ্মশানে বিদ্যাসাগরের মরদেহ আমি দেখাচ্ছি। সেই মরদেহ তার পরিবারের সদস্যরা, বন্ধুবান্ধবরা ধরে রয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তখন তিনি। সেই সময় ছবি আঁকা হয়। আমরা একটুখানি জানবো আপনার কাছ থেকে যে সেই সময় তো অত ছবি ক্যামেরায় তোলার প্রচলন ছিল না, তো এই ছবিটি কে এঁকেছিলেন এবং এই যে মানুষজনকে দেখা যাচ্ছে বিদ্যাসাগরকে ধরে রয়েছেন, এনারা কারা কারা, একদম আঙুল দিয়ে দেখান। এটি বিদ্যাসাগর মশাইয়ের মৃত্যুকালীন বিদ্যাসাগর মশাইকে কলকাতা নিমতলা ঘাট শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের ধারণা আছে বিদ্যাসাগর মশাই কারমাটারে মারা গেছিলেন, এ কথাটা ঠিক নয়। বিদ্যাসাগর মশাই মারা গেছিলেন কলকাতার বাদুরবাগান বাড়িতে। উনি যে খাটটিতে ঘুমাতেন, সেই খাটটিতে নিয়ে বিদ্যাসাগর কলেজের সামনে কিছুক্ষণ রাখা হয়, তারপরে নিমতলা ঘাটের শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়। দাহ করতে নিয়ে যাওয়ার সময় হিন্দুদের নিয়ম অনুযায়ী তেল মাখিয়ে স্নান পর্ব একটা আছে। এই সময় বিদ্যাসাগর মশাইকে বসিয়ে স্নান পর্ব সারা হচ্ছে, এটা দেখানো হয়েছে। আর এইখানে যারা আছেন ওনার আত্মীয়রা, ইনি হলেন বিদ্যাসাগর মশাইয়ের ছোট ভাই ঈশান বন্দ্যোপাধ্যায়, যার নাতিরা এখন কলকাতায় পি ব্যানার্জি হোমিওপ্যাথিক চিকিৎসক বলে পরিচিত। ইনি আছেন। ইনি হচ্ছেন তৃতীয় ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন। উনি বীরসিংহ গ্রামে থাকতেন, বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কার্যকলাপগুলি দেখাশোনা করতেন, স্কুল, ছাত্রাবাস, স্বাস্থ্যকেন্দ্র, মাসোহারা বিলি এইগুলি করতেন। ইনি জামাই সূর্যকুমার অধিকারী, কলকাতা মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ছিলেন সূর্য অধিকারী জামাই। এনাকে এখনও চেনা যায়নি, ইনি ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ছবিটি এঁকেছেন শরৎ সেন। মৃত্যুকালে ওই নাতিরা ধরেছেন যে বিদ্যাসাগর মশাইয়ের একটা ছবি রাখা হবে, তখন ওই শিল্পী শরৎ সেন এই ছবিটি শ্মশানঘাটে এঁকেছিলেন। একেবারে শিল্পী শরৎ সেন তার
মরদেহের ছবি এবং তার সঙ্গে যারা ছিল সেটাকে সামনে থেকেই তিনি দেখেন এবং আঁকেন, সেটাও কিন্তু এই সংগ্রহশালাতে রয়েছে সেই ছবি। তাই জন্মভিটেতে আপনি আসতেই পারেন, কারণ বাংলা বাঙালির সমাজ সংস্কারের পথিকৃৎ, নারী শিক্ষার পথিকৃৎ, এছাড়াও বাংলা ব্যাকরণকে যিনি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন, পূর্ণ, কমা, দাঁড়ি থেকে শুরু করে একাধিক বিষয়, তার সেই শিক্ষা চিন্তা, মাতৃভাষা নিয়ে তার বিভিন্ন গবেষণা, সেগুলো তো ভুলবেন নয়। তাই সেই মানুষটার জন্মভিটেতে একটা দিন তো আপনি কাটিয়েই যেতে পারেন। বীরসিংহ গ্রাম থেকে ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।